আমাকে একটা বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য কর্তৃপক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সেটা হলো দারুল উলুম দেওবন্দ তথা কওমি মাদ্রাসা সম্পর্কে। দারুল উলুম দেওবন্দ তথা কওমি মাদ্রাসা সম্পর্কে আলোচনা করা হলো মহাসমুদ্রকে একটা ঝিনুকের ভিতরে ঝিনুক দিয়ে মাপার মতো। মহাসমুদ্র যেরকম ঝিনুক দিয়ে মাপা সম্ভব নয়, তথা দারুল উলুম দেওবন্দের ইতিহাস আলোচনা করে শেষ করাও কারো পক্ষে সম্ভব। এরপরেও যেহেতু একটা বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য বলা হয়েছে, সবার কাছে দোয়া চাইতেছি, প্রত্যেকে যদি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুখ দিয়ে বাহির করানো কথাগুলা তেমন অসম্ভবের কিছু হবে না। খুব দোয়া করবেন আমি যেন আমার আলোচ্য বিষয়ের ভিতরে থাকি, ধারাবাহিক কথাগুলি আলোচনা করতে পারি। আমরা প্রত্যেকেই জানি আমরা বর্তমান যে স্বাধীন দেশে বাস করতেছি, এই দেশ 1971 সনে পাক বাহিনীর হাত থেকে স্বাধীন করেছিল। এর পূর্বে আমরা পাকিস্তানের বাসিন্দা ছিলাম, আর পাকিস্তান 1947 সনে ব্রিটিশ শাসিত ইংরেজ শাসিত ভারতবর্ষ থেকে স্বাধীনতা লাভ করেছিল। এর পূর্বে আমরা পাকিস্তানের বাসিন্দা ছিলাম না, আমরা ইংরেজ শাসিত ব্রিটিশ শাসিত ভারতের বাসিন্দা ছিলাম। 47 সনে ভারত দুভাগে বিভক্ত হইয়া এক ভাগ ভারত থাকে, আরেক ভাগ পাকিস্তান হয়। 71 সনে পাকিস্তান আবার দুভাগে বিভক্ত হইয়া এক ভাগ পাকিস্তান থাকে, আরেক ভাগ বাংলাদেশ হয়। এর পূর্বে 47 সনের পূর্বে এই দেশের শাসনকর্তা ইংরেজ খ্রিস্টান ছিল। ইংরেজ খ্রিস্টানেরা এই দেশের শাসন ক্ষমতা পাওয়ার আগে ভারতবর্ষের শাসন ক্ষমতা মুসলমানদের হাতে ছিল। মুসলমানেরা 1 বৎসর 2 বৎসর নয়, 750 বৎসর ভারতবর্ষ শাসন করেছিল। গজনবী বংশের লোকেরা ভারতবর্ষ শাসন করেছিল, গুর বংশের লোকেরা ভারতবর্ষ শাসন করেছিল, দাস বংশের লোকেরা ভারতবর্ষ শাসন করেছিল, তগলুক বংশের লোকেরা ভারতবর্ষ শাসন করেছিল, খিলজি বংশের লোকেরা ভারতবর্ষ শাসন করেছিল, সৈয়দ বংশের লোকেরা ভারতবর্ষ শাসন করেছিল, মোগল বংশীয় লোকেরা ভারতবর্ষ শাসন করেছিল। এইভাবে সমস্তটা ভারত মুসলমানেরা 750 বৎসর শাসন করেছিল। 750 বৎসর মুসলমানেরা ভারতবর্ষ শাসন করার পর কিভাবে মুসলমানদের হাত থেকে শাসন ক্ষমতা খ্রিস্টানদের হাতে গেল, খ্রিস্টানদের হাতে শাসন ক্ষমতা যাওয়ার পর মুসলমানদের কি দুর্গতি হইল, এই প্রশ্নের সবিস্তার আলোচনা না হলেও সংক্ষিপ্ত আলোচনা হওয়া দরকার। এই জন্যই আমরা যদি এই প্রশ্নের উত্তরটা সংক্ষিপ্তভাবে যদি আলোচনা করি, জানতে পারি, বুঝতে পারি, দারুল উলুম দেওবন্দ তথা কওমি মাদ্রাসা কি ও কেন, এই প্রশ্নের জবাবটা বোঝা আমাদের জন্য সহজ হবে। খ্রিস্টানেরা এই দেশের শাসন ক্ষমতা পাওয়ার আগে সমস্তটা ভারত শাসন করেছিল মুসলমানেরা। মুসলিম শাসনকর্তার ভিতরে একজন শাসনকর্তার নাম ছিল বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীরকে ইতিহাসের ভাষায় ফকির বাদশাহ বলা হতো। বাদশাহ আলমগীরকে ইতিহাসের ভাষায় ফকির বাদশাহ বলা হয়।
বাদশাহ হইলে ফকির হয় কেমন করে, ফকির হইলে বাদশাহ থাকে কেমন করে। দেশ শাসনের বিনিময়ে রাষ্ট্রীয় তহবিল থেকে তিনি কোনো প্রকারের বেতন ভাতা গ্রহণ করতেন না। আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ লেখেন, দেশের শাসনকর্তা হলে রাষ্ট্রীয় তহবিল থেকে বেতন ভাতা গ্রহণ করতে হবে, এটা কোনো থিওরি নয়, এটা কোনো মতবাদ হইতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হইলেন, তখন তাকে দেখা গেল একদিন কাপড়ের গাঁটুলি মাথা নিয়ে বেচা কিনা করার জন্য বাজারে যাইতেছেন। লোকেরা দেখার পর জিজ্ঞাসা করলো, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি কাপড়ের গাঁটুলি মাথা নিয়ে বেচা বিক্রি করার জন্য বাজারে যান, সুষ্ঠুভাবে দেশ শাসন চলবে কেমন করে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আমি যদি রাত দিন 24 ঘন্টা তোমাদের দেশ শাসন করার কাজে ব্যয় করি, তাহলে আমার পরিবার চলবে কেমন করে? দুই পক্ষের এই প্রশ্নের মীমাংসা করার জন্য মজলিসে শুরা বসল। বসার পর সিদ্ধান্ত হইল, দেশের শাসনকর্তাকে যদি আলাদাভাবে তার পরিবারের জন্য চিন্তা ফিকির করতে দেওয়া হয়, দেশের শাসনকর্তা যদি আলাদাভাবে যদি তার পরিবারের চিন্তা ফিকির করে, তাহলে দেশের শাসন সুষ্ঠুভাবে চলবে না। কাজেই রাষ্ট্রীয় তহবিল থেকে শাসনকর্তাকে ভাতা দিতে হবে। কি পরিমাণ? যেই পরিমাণ ভাতা দিলে একজন সাধারণ নাগরিকের মতো সে চলাফেরা করতে পারে, এই পরিমাণ তাকে ভাতা দিতে হবে। এখান থেকে নির্মিত হয়ে গেল যে মুসলিম রাজ্যের শাসনকর্তার ভাতার স্কেল কত, যেই পরিমাণ ভাতা গ্রহণ করলে সাধারণ একটা লোকের মতো সে চলাফেরা করতে পারে। এই আদর্শের ভিত্তিতে ভারতবর্ষের একজন বাদশাহ ছিল, নাম ছিল বাদশাহ আলমগীর। তিনি টুপি সেলাই করতেন, নিজ হাতে টুপি তৈরি করে বাজারে বিক্রি করতেন। যা লাভ হইতো, যা মুনাফা হইতো, তা দিয়ে সংসার চালাইতেন। একদিক দিয়ে ভারতবর্ষের তিনি বাদশাহ ছিলেন, এই জন্য তাকে বাদশাহ বলা হইতো। আরেক দিক দিয়ে নিজ হাতে টুপি সেলাই করে সেলাইকৃত টুপির মুনাফা দিয়া সংসার চালাইতেন, এই জন্য তাকে ফকির বলা হইতো। এই জন্য ইতিহাসের ভাষায় বাদশাহ আলমগীরকে ফকির বাদশাহ বলা হয়। বাদশাহ আলমগীর মোগল সম্রাটের মধ্যে, মোগল বংশীয়ের ভিতরে একজন লোক ছিল। বংশ পরম্পরায় তারাই ভারতবর্ষ শাসন করত। তো সবগুলি শাসনকর্তা একরকম হয় না। ক্ষমতা পাইলে বিলাসিতা গা বাসাইয়া দে, ক্ষমতার লোভ ধরে রাখতে পারে না। বাদশাহ আলমগীর যেমন মোগল শাসনকর্তার ভিতরে আদর্শ শাসনকর্তা ছিলেন, মোগল শাসনকর্তার মধ্যে অনেকে বিলাসী শাসনকর্তা ছিল। আস্তে আস্তে যখন তাদের মধ্যে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ভোগ, দুনিয়ার তারপরে লোভ লালা ঢুকতে আরম্ভ করলো, তখন 7 সমুদ্র 13 নদীর ওই পারে ইংরেজরা ভারতবর্ষ দখল করার চিন্তা বিয়ে করতে আরম্ভ করলেন। তারা আসি প্রথমে মোগল সম্রাটগণের কাছে অনুমতি চাইল ব্যবসা করার জন্য। যুক্তি দেখাইল, ভারতবর্ষে অনেক সম্পদ উৎপাদিত হয়, উৎপাদিত সম্পদগুলি যথাসময় বিদেশের বাজারে রপ্তানি করার সুযোগ না থাকায় ভারতবাসীরা তাদের উৎপাদিত সম্পদের যথার্থ মূল্য পায় না। বিদেশ থেকে অনেক সম্পদ ভারতের বাজারে আনার মতো আছে, কিন্তু যোগ্য ব্যবসায়ী না থাকার কারণে অল্প মূল্যে বিদেশ থেকে তারা মালগুলি ভারতের বাজারে আনতে পারে না।
তাই তারা ভারতের বাদশাদের কাছে অনুমতি চাইলে যদি আমাদেরকে অনুমতি দেওয়া হয়, বিদেশ থেকে যে সমস্ত মাল ভারতের বাজারে আনা যায় না, আমরা আমাদের নিজ খরচে ভারতের বাজারে এনে দিব। আর ভারতে যে সমস্ত সম্পদ উৎপত্তি হয়, যথারীতি রপ্তানি না হওয়ার কারণে উৎপাদিত সম্পদের ঠিক মূল্য তারা পায় না। যদি আমাদেরকে অনুমতি দেওয়া হয়, আমরা নিজ খরচে বিদেশের বাজারে উচ্চ মূল্যে বিক্রি করে দেব। এই কথার ভিত্তিতে ইংরেজদেরকে ব্যবসা করার জন্য ভারতে আসার অনুমতি দেওয়া হয়। 1600 খ্রিস্টাব্দের শুরুর দিকে ব্যবসা করার জন্য ইংরেজরা এদেশে আনাগোনা শুরু করলো। 1600 খ্রিস্টাব্দের মধ্যভাগে ব্যবসার নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা সাজাইল। 1700 খ্রিস্টাব্দের শুরুর দিকে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ জবরদস্তিমূলক দখল করতে আরম্ভ করল। 1700 খ্রিস্টাব্দের মাঝামাঝি ভাবে সারা ভারতবর্ষের ক্ষমতা জবরদস্তিমূলক দখল করে নিয়ে গেল। এইভাবেই ভারতের মুসলিম শাসনকর্তাদের হাত থেকে ক্ষমতা ইংরেজ সরকারের হাতে চলে যায়। ইংরেজের হাতে ক্ষমতা যাওয়ার আগে মোগলীয় সম্রাটগণ যখন ছিলেন, তখন ভারতের একটা প্রদেশ ছিল, নাম ছিল বঙ্গপ্রদেশ। আমাদের বাংলাদেশের বৃহত্তর সিলেট ছাড়া তখন এই সিলেট ছিল আসাম প্রদেশের অন্তর্ভুক্ত। আর এই বঙ্গপ্রদেশে ভারতের কলিকাতা বঙ্গপ্রদেশের অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশ কলিকাতা সহ এটাকে বঙ্গপ্রদেশ বলা হইত। মোগল সম্রাটগণ কি পরিমাণ এলেমের খেদমতগার ছিলেন, কি পরিমাণ এলেমের খেদমত করেছিলেন, শুধু একটা কিতাবের নাম বললেই আপনারা অনুমান করতে পারবেন তারা কি পরিমাণ এলমে দ্বীনের খেদমতগার ছিলেন। বাদশাহ আলমগীরের সময় সমসাময়িক ওলামায়ে কেরামকে দিয়ে একটা সারা বিশ্বের বিখ্যাত একটা কিতাব রচনা করেছিলেন, কিতাব লিখেছিলেন। তৎকালীন যুগে প্রেস ছিল না, চাপাখানা ছিল না, হাতে লিখতে হইতো। সেই কিতাবের নাম হইল ফতুয়ায়ে আলমগীর। ফতুয়ায়ে আলমগীরের দিকে তাকাইলে বুঝতে পারবেন কি পরিমাণ এলেমের খেদমতগার তারা ছিল। মোগলী আমলে কি পরিমাণ মাদ্রাসা তারা প্রতিষ্ঠা করেছিলেন। শুধু বঙ্গপ্রদেশ, এই বঙ্গপ্রদেশের ইতিহাস তালাশ করলে দেখা যায় 80,000 মাদ্রাসা ছিল। কত হাজার? দিল্লিতে 1000 মাদ্রাসা ছিল। পুরা ভারতবর্ষে 12 লক্ষ মাদ্রাসা ছিল। সবগুলি মাদ্রাসার নামে এত বিপুল পরিমাণ ওয়াকফকৃত সম্পত্তি ছিল, যেই সম্পত্তির দ্বারা মাদ্রাসাগুলি মাদ্রাসার ব্যয়ভার বহন করত, শিক্ষকের বেতন দিত, ছাত্রদের খোরাকের ব্যবস্থা করত, বিল্ডিং করত, সব কিছুর ব্যবস্থা করত ওয়াকফকৃত সম্পদ দিয়া। ইংরেজ সরকাররা যখন এদেশের ক্ষমতা মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেল, তখন যদি মুসলমানদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করে, মাদ্রাসাগুলি বন্ধ করে দেয়, তখন বিশ্ববাসীর কাছে তাদের বদনাম হবে। জোরপূর্বক মুসলমানদের হাত থেকে ক্ষমতা নিয়ে তাদের মাদ্রাসাগুলি বন্ধ করে দিচ্ছে। তাই ইংরেজ সরকার মাদ্রাসাগুলি বন্ধ করেন নাই, করছেন কি, তারা একটা পলিসি করছেন। দেশের স্বার্থে, দশের স্বার্থে, দেশের মানুষের সুখ শান্তির স্বার্থে এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের নামে যতগুলি ওয়াকফকৃত সম্পত্তি আছে সবগুলি সম্পদ বাজেয়াপ্ত করা গেল। সবগুলি সম্পত্তি বাজেয়াপ্তকরণের মাধ্যমে ইংরেজ সরকার নিয়ে গেল। অনিবার্য কারণবশত যা হওয়ার তাই হয়ে গেল, একসাথে সবগুলি মাদ্রাসা অচল হয়ে গেল। যখন মাদ্রাসার ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করে নাই, বিপুল পরিমাণ সম্পদ মাদ্রাসার নামে ছিল, তখন এই মাদ্রাসার ওয়াকফ সম্পদ দিয়ে তারা মাদ্রাসার ব্যয়ভার বহন করত, যার কারণে সরকারের কাছে হাত পাতার কোনো দরকার ছিল না, যার কারণে ভিক্ষার ঝুলি নিয়ে পাবলিকের কাছে যাওয়ারও কোনো প্রয়োজন ছিল না।
সবগুলি মাদ্রাসা স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা ছিল। কি মাদ্রাসা? স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা ছিল, যার কারণে কারো কাছে হাত পাতার প্রয়োজন ছিল না। ইংরেজ সরকারে যখন ক্ষমতা চিনে আনিল, তখন সবগুলি ওয়াক্ফ সম্পত্তি মাদ্রাসার বাজেয়াপ্ত করে তারা দখল করে নিয়ে গেল, একসাথে সবগুলি মাদ্রাসা বন্ধ হয়ে গেল। তখন কলিকাতা মুসলিম অধ্যুষিত এলাকা ছিল। এই কলিকাতা এলাকায় একজন বিজ্ঞ আলেম, নাম ছিল মোল্লা মজদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। বুজুর্গ ব্যক্তি ছিল। তিনি ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ ছাত্র। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ উল্লেখযোগ্য দুই ছাত্র ছিল। একজন ছিল মাওলানা মমলুক আলী রহমতুল্লাহ আলাইহি, আরেকজন ছিল মোল্লা মজদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহর প্রথম সন্তান ছিলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহির যোগ্য সন্তান ছিলেন। শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি দিল্লি মাদ্রাসার রহিমিয়ার প্রতিষ্ঠাতা ছিলেন। বংশগতভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধর ছিলেন। শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহির স্ত্রী একটা ঘটনা কিতাবে লেখে, রাত্রে যখন তাহাজ্জুদের নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ার পর তিনি যখন দোয়া করতেছেন, শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহির স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ার পর যখন দোয়া করতেছেন, তখন দেখেন তার হাতের তালুর মধ্যে ছোট্ট ছোট্ট দুইখানা হাত দেখা যাইতেছে। দোয়া শেষ করার পর দেখলেন আর হাতগুলি দেখা যায় না। তিনি ঘাবড়াইয়া গেলেন, ভয় পাইয়া গেলেন। দোয়া শেষ করার পরে স্বামীকে বললেন, আমি দোয়া করার সময় আমার হাতের মধ্যে ছোট্ট ছোট্ট দুইখানা হাত দেখেছি, দোয়া শেষে আর হাতগুলি দেখি নাই। শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ বললেন, সম্ভবত তুমি বর্তমানে গর্ভবতী অবস্থায় আছো। তোমার গর্ভে আল্লাহ পাক রাব্বুল আলামিন কুতুবুল আলম, সমগ্র আলমের যিনি হবেন কুতুব, তাকে তোমার গর্ভে পাঠাইয়া দিয়েছেন। আলমে মালাকুত থেকে তুমি দোয়া করেছো, এই দোয়ার ভিতরে তোমার সাথে শামিল হয়ে গেছে। সে আব্দুর রহিম রহমতুল্লাহ সুযোগ্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আমাদের ভারত উপমহাদেশের এমন কোন মুহাদ্দিস পাবেন না যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বাদ দিয়া সনদ রসুল পর্যন্ত পৌঁছাবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ 4 সন্তান ছিলেন। বড় ছেলের নাম শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তার ছোট ছেলের নাম শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তার ছোট ছেলের নাম হইল শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি, তার ছোট ছেলের নাম হলো শাহ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি। 4 সন্তান মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। 4 সন্তান তাফসীরের কিতাব লিখেছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উল্লেখযোগ্য 2 ছাত্র। এক ছাত্র হলো মাওলানা মমলুক আলী রহমতুল্লাহ আলাইহি, আরেক ছাত্র হলো মোল্লা মজদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যিনি পরবর্তীতে কলিকাতা এলাকার বাসিন্দা ছিলেন। মাওলানা মমলুক আলী রহমতুল্লাহ আলাইহির উল্লেখযোগ্য 2 ছাত্র। এক ছাত্রের নাম ছিল আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, আরেক ছাত্রের নাম ছিল সৈয়দ মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি পরবর্তী স্যার সৈয়দ আহমদ হয়ে গেলেন। এই কয়েকজনের নাম স্মরণ রাখলে ভারতবর্ষের পরবর্তী শিক্ষানীতির ইতিহাসটা বোঝা আমাদের জন্য সহজ হবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ উল্লেখযোগ্য 2 ছাত্র। এক ছাত্রের নাম মাওলানা মমলুক আলী রহমতুল্লাহ আলাইহি, আরেক ছাত্রের নাম ছিল মোল্লা মজদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। ইংরেজ সরকাররা যখন মাদ্রাসার সবগুলি সম্পদ বাজেয়াপ্ত করে নিয়ে গেল, সবগুলি মাদ্রাসা সচল রইল না অচল হয়ে গেল? তখন কলিকাতা এলাকার সমস্ত মুসলমানেরা মোল্লা মজদুদ্দিন রহমতুল্লাহ কাছে আসলেন এই মর্মে যে আপনি ইংরেজ সরকারের কাছে একটা দরখাস্ত দেন, তারা আমাদের ওয়াকফকৃত সম্পদগুলি বাজেয়াপ্ত করার কারণে সবগুলি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। এখন সরকারি ব্যবস্থাপনার জন্য একটা মাদ্রাসা কলিকাতা এলাকা প্রতিষ্ঠা করে দে, যার মাধ্যমে এদেশের ছেলেরা কোরআন শিক্ষা গ্রহণ করবে, যার মাধ্যমে এদেশের ছেলেরা হাদিস শিক্ষা করবে, যার মাধ্যমে এদেশের সন্তানেরা তাফসীর শিক্ষা গ্রহণ করবে, যার মাধ্যমে এই এলাকার ছেলেরা
এলমে ফেকা অর্জন করবে, এলমে মান্তেক অর্জন করবে, এলমে দিন অর্জন করবে। সবাই তার কাছে আসলো, আপনি একটা দরখাস্ত পেশ করেন, এই দরখাস্তের মাধ্যমে সরকার যেন সরকারি ব্যবস্থাপনায় আমাদের এই কলিকাতা এলাকায় একটা যেন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে দেয়, মাদ্রাসা তৈরি করে দেয়, যাতে করে আমাদের এলাকায় ইসলামী শিক্ষা দীক্ষা লাভ করতে পারে। মোল্লা মাজিদুর রহমতুল্লাহ আলাইহি একটা দরখাস্ত লিখলেন ইংরেজ সরকারের কাছে। তখন ইংরেজ সরকার ছিল লর্ড ওয়ারিং হেস্টিংস। লিখলেন যে আপনাদের সরকার আমাদের সবগুলি মাদ্রাসার অক্ষুণ্ণ সম্পত্তি বাজেয়াপ্ত করার কারণে সবগুলি মাদ্রাসা অচল হয়ে গেছে। এখন কলিকাতা এলাকা মুসলিম অধ্যুষিত এলাকা, সরকারি ব্যবস্থাপনায় আমাদের এলাকায় একটা মাদ্রাসা তৈরি করে দেন, যাতে করে এলাকার সমস্ত মানুষগুলি ইলমে দ্বীন শিখতে পারে, কোরআন শিখতে পারে, হাদিস শিখতে পারে। এই দরখাস্ত পাওয়ার পর লর্ড ওয়ারিং হেস্টিং অনেক চিন্তা ফিকির করলেন। সরকারি আমলারা অনেক চিন্তা করলো, ভাবনা করলো। কি ভাবনা? যখন ইংরেজরা এই দেশ দখল করছে তখন ভারতবর্ষে মোগলীয় আমলে আদালতগুলি চলতো কাজীর দ্বারায়। সবগুলি আদালতের বিচারপতি ছিল কাজী। ভারতবর্ষের ভাষা ছিল রাষ্ট্রীয় ভাষা ফার্সি। ইংরেজরা যখন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নিলেন, তারা তো ফার্সি বুঝে না। এখন কাজীগণকে বরখাস্ত করি ইংরেজ বিচারপতি বসা দিলে তারা ভাষা বুঝবে না, সুতরাং বিচার বিভাগ সুষ্ঠুভাবে চলবে না। এই জন্য তারা চিন্তা ভাবনা করি কাজীগণের আপন আপন জায়গা রাখলো, কাজীগণের পাশে একজন ইংরেজ বিচারপতি বসাইয়া দিল। কাজীগণকে ইংরেজ বিচারপতির দোভাষী হিসাবে ব্যবহার করতে আরম্ভ করল। কথাটা বুঝা যায়? কাজীগণকে ইংরেজ সরকার ইংরেজ বিচারপতির দোভাষী হিসাবে ব্যবহার করতে লাগলো। তারা চিন্তা করলো যে ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা পার্সি, কিছু লোক যদি পার্সি ভাষা না শিখে তাহলে ভবিষ্যতে আমাদের বিচারপতির দোভাষী পাওয়া যাবে না, উল্লেখযোগ্য দোভাষী পাওয়া যাবে না। কাজেই রাষ্ট্রীয় ভাষা পার্সি শিখা দরকার। এই মর্মে তাদের রাষ্ট্রীয় তাদের বিচার বিভাগকে সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে মোল্লা মাজিদুর রহমতুল্লাহ দরখাস্তখানা তারা মঞ্জুর করে নিল। বুঝে থাকলে বলুন, এই মোল্লা মাজিদুর রহমতুল্লাহ দরখাস্ত তাদের স্বার্থে গ্রহণ করছে না মুসলমানের স্বার্থে? তাদের স্বার্থে। তাদের বিচার বিভাগ সুষ্ঠু পরিচালনার স্বার্থে মোল্লা মাজিদুর রহমতুল্লাহ দরখাস্তখানা কবুল করে 1781 খ্রিস্টাব্দে কলিকাতা আলিয়া মাদ্রাসা তারা সরকারি ব্যবস্থাপনা তৈরি করে দিল। এই হলো কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রথম ইতিহাস। এই দেশে আলিয়া নামক কোনো মাদ্রাসা ছিল না। এর পূর্বে এই দেশে মাদ্রাসা ছিল স্বয়ংসম্পূর্ণ মাদ্রাসা। প্রত্যেকটা মাদ্রাসার নামে বিপুল পরিমাণ সম্পদ ছিল, যেই সম্পদের কারণে মাদ্রাসাওয়ালারা সরকারের কাছেও হাত পাতার কোনো দরকার ছিল না, পাবলিকের কাছেও হাত পাতার কোনো দরকার ছিল না। যখন সবগুলি মাদ্রাসা ওয়াকফকৃত সম্পদ বাজেয়াপ্ত করে দিল, তখন সরকারি ব্যবস্থাপনা প্রথম নম্বর কলিকাতা আলিয়া মাদ্রাসা সরকারি ব্যবস্থাপনা তারা তৈরি করে দিল। এই হইল ভারতবর্ষের প্রথম মাদ্রাসা আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার নিসবতে সারা দেশে যত আলিয়া আছে সবগুলি আলিয়া মাদ্রাসার গোড়া মাদ্রাসা হলো কলিকাতা আলিয়া মাদ্রাসা। কলিকাতা আলিয়া মাদ্রাসা বানাবার পর লর্ড ওয়ারিং হেস্টিং ছিলেন চ্যান্সেলর। মোল্লা মাজিদুদ্দিন রহমতুল্লাহকে বানালেন ভাইস চ্যান্সেলর। চ্যান্সেলর যেহেতু সবসময় থাকতেন না, ভাইস চ্যান্সেলর থাকতেন, এই জন্য মাজিদুদ্দিন রহমতুল্লাহ সবগুলি ছেলের পিছনে মেহনত করে লেখাপড়া করাইতেন। এমত অবস্থায় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, ভারতবর্ষের শাসনকর্তা ইংরেজ, ভারতবর্ষের শাসনকর্তা খ্রিস্টান, ভারতবর্ষের শাসনকর্তা কাফের, ভারতবর্ষের শাসনকর্তা জালেম। এই জালেম কাফেরের বিরুদ্ধে ভারতবর্ষের সমস্ত মুসলমানদের জন্য জিহাদ করা ফরজ। তিনি যখন জিহাদ করা ফরজ এই ফতোয়া দিয়া দিলেন, এই ফতোয়ার ভিত্তিতেই
আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই ইংরেজের বিরুদ্ধে সামরিক প্রান্তরে জিহাদের ময়দানে অবতীর্ণ হলেন। এই ফতুয়ার ভিত্তিতেই টিপু সুলতান ইংরেজের বিরুদ্ধে জিহাদে ঝাঁপাইয়া পড়লেন। এই ফতুয়ার ভিত্তিতেই সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাই ইংরেজের বিরুদ্ধে জিহাদে ঝাঁপাইয়া পড়লেন। এই ফতুয়ার ভিত্তিতেই ইসমাইল শহীদ বেরলভী রহমতুল্লাহ জিহাদের ময়দানে ঝাঁপাইয়া পড়লেন। এই ফতুয়ার ভিত্তিতেই জাফর থানেশ্বরী রহমতুল্লাহ আলাই ইংরেজের বিরুদ্ধে ঝাঁপাইয়া পড়লেন। ভারতবর্ষে যতগুলি সশস্ত্র জিহাদ হয়েছে সবগুলি জিহাদের মূলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া কার্যকর ছিল। ইংরেজরা যখন দেখল মুসলমানদের ঐক্যবদ্ধ আন্দোলনে ক্ষমতা টিকে রাখা সম্ভব হবে না, এই দেশের শাসন ক্ষমতা টিকে থাকা সম্ভব হবে না, তখন তারা কতগুলি পলিসি অবলম্বন করল। 1 নম্বর পলিসি, যারা ইংরেজের বিরুদ্ধে জিহাদ করতেছে ওই সমস্ত মুজাহিদের বিরুদ্ধে ওহাবি ফতুয়া দিয়া তাদেরকে ওহাবি নামে আখ্যায়িত করে দিল। অথচ ওহাবি এই দেশের কেউ নয়, আরবের একটা প্রদেশের নাম ছিল নজদ। সেই নজদের একজন লোক ছিল আব্দুল ওহাব নজদি, মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি। সে আব্দুল ওহাব নজদি আরবের মধ্যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ করেছিল। ফতুয়া শামির ভিতরে লেখে তার মূলে কিছু ভালোও ছিল, কিন্তু সংঘর্ষটা অত্যন্ত রক্তক্ষয়ী হওয়ার কারণে, অত্যন্ত মারাত্মক হওয়ার কারণে শেষ পর্যন্ত সে রক্তক্ষয়ী সংঘর্ষটা অত্যন্ত ভয়াবহ হওয়ার কারণে ওহাবি নামে সে পরিচিতি লাভ করেছিল। ইতিহাসে সমস্ত মুসলমানদের কাছে রক্তক্ষয়ী সংগ্রামী হিসেবে বদনামি বাজি হয়েছে। এই জন্য ইংরেজ সরকারের বিরুদ্ধে যারা জিহাদ করেছিল ওই বদনামি শব্দটা, ওহাবি শব্দটা সেই দেশ থেকে আমদানি করি এই দেশের মুজাহিদের পিছনে লাগাই যাবে। 1 নম্বর পলিসি। 2 নম্বর পলিসি হলো তিনি কেন এই ফতুয়া দিয়েছিলেন। এই ফতুয়ার পিছনে 2য় নম্বর কারণ হলো যে ইংরেজ সরকার ভারতবর্ষের ক্ষমতা নেওয়ার পরে সবগুলি মাদ্রাসার ওয়াকফকৃত সম্পত্তি বাজেয়াপ্ত করে সবগুলি মাদ্রাসা অচল করে দিয়েছে। 3 নম্বর জিহাদ ঘোষণা করার কারণ হলো ভারতবর্ষের শিল্পী গোষ্ঠী, শিল্পী সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ শিল্পী ছিল, তাদের হাতের দ্রব্য, তাদের হাতের জিনিসপত্র বিশ্বের বাজারে বিক্রি করা হতো। ইংরেজ সরকাররা ক্ষমতা নেওয়ার পর চিন্তা করলো সারা বিশ্বের বাজারে যদি ভারতের শিল্পীদের যদি সুনাম থাকে তাহলে ইংরেজ সরকারের শাসন টিকে রাখা সম্ভব হবে না। এই জন্য ভারতবর্ষের যত মুসলিম শিল্পী ছিল তাদেরকে আনিয়ে হাতের আঙ্গুল কেটে দেওয়ার ব্যবস্থা করেছে। মুসলমান যেন চাল চলনে নবীর আদর্শ নিয়ে সমাজে বসবাস করতে না পারে তার জন্য অনেক মাথা কামাইছে। একজন মুসলমানকে দেখলে যেন নবীর উম্মত হিসেবে চিনা না যায়, একজন মুসলমানকে দেখলে যেন নবীর উম্মত হিসেবে দেখা না যায়, এই জন্য তারা তার বিরুদ্ধে আইন প্রয়োগ করছে যে মুসলমানরা তাদের নবীর আদর্শ হিসাবে চলাফেরা করবে, আদর্শ হিসেবে মুখে দাড়ি রাখবে, এতে আমাদের বাধা দেওয়ার কিছু নাই। কিন্তু মুসলমানদের দাড়ির ভিতরে দেশের উন্নতির জন্য, দশের উন্নতির জন্য মুসলমানদের দাড়ির ভিতরে ট্যাক্স আরোপ করে দিয়েছে। তখন থেকে ভারতের মুসলমান হওয়ার পরেও তারা ট্যাক্সের বয়ে দাড়ি কাটা আরম্ভ করে দিল। আল্লামা মহিউদ্দিন খান লিখতেছে ট্যাক্স 1 টাকা নয়, 2.5 টাকা বাৎসরিক ট্যাক্স তারা আরোপ করছে। কত টাকা? এখন বলতে পারেন 2.5 টাকা তো 1 কিলো হাঁড় হইল। যখন 2.5 টাকা ট্যাক্স আরোপ করেছিল তখন 1 টাকা দিয়ে 27 টন চাউল পাওয়া যায়। কত টন? 27 টন। এখন পাওয়া যায় কিনা জানি না। আমাদের ফেনী ব্যাকের বাজার ছোট হুজুর যিনি ছিলেন তিনার বড় ভাই মেশকাতের মুসান্নিফ, উনি ঢাকা আলিয়া, উনি তৎকালীন যুগের অর্থনীতির উপর একটা কিতাব লিখছেন, নূর মোহাম্মদ আজমি সাহেব রহমতুল্লাহ আলী। আমরা যখন হাটাজারি পড়তাম, হাটাজারি মাদ্রাসার মুহতামিম আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই মাঝে মধ্যে বলতেন যে বাংলাদেশের উল্লেখযোগ্য আলেমের মধ্যে একজন আলেম ছিলেন ফেনী জেলার নূর মোহাম্মদ আজমি সাহেব রহমতুল্লাহ আলাই। তিনি লিখছেন
যখন ইংরেজরা এদের দখল করেছে তখন 1 টাকা দিয়ে 27 টন চাউল পাওয়া যেত। ওই সময়ের ভিতরে শুধু দাঁড়ির ট্যাক্স, দাঁড়ি রাখলে রসুলের সুন্নত, বাৎসরিক ট্যাক্স দিতে হইতো 2.5 টাকা। তখন থেকে এইভাবে যখন মুসলমানদের তাহাজিবকে ধ্বংস করতে আরম্ভ করলো, মুসলমানদের তাহাজিব তামাদ্দুমকে ধ্বংস করতে আরম্ভ করলো, কৃষ্টি সভ্যতাকে ধ্বংস করতে আরম্ভ করলো, সংস্কৃতিকে ধ্বংস করতে আরম্ভ করলো, তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ ফতোয়া দিলেন, এই দেশের সরকার জালেম, এই দেশের ইংরেজ সরকার কাফের, এই কাফেরের বিরুদ্ধে জিহাদ করা সমস্ত মুসলমানের উপর ফরজ। কিন্তু মুসলমান ঐক্যবদ্ধ আন্দোলন যখন টিকে থাকতে না পারে তখন তারা কি করলো, একদিক দিয়া ওয়াহাবি ফতুয়া দিয়া মুজাহিদের পিছনে ওয়াহাবি শব্দটা লাগাইয়া দিল, আরেকদিকে জিহাদকে বানচাল করার জন্য কতগুলি দালাল খরিদ করি তাদের ভিতরে ঢুকাইয়া দিল। 1 নম্বর হইল নবাব সিরাজউদ্দৌলা, উজিরে আজম মীর জাফর। মীর জাফর আমাদের দেশে একটা গালিতে পরিণত হয়েছে। মানুষ একজনের গালি না, মীর জাফর। মীর জাফর কি গালি না একজনের নাম? নবাব সিরাজউদ্দৌলার সেনাপতির নাম। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতির নাম ছিল মীর জাফর। মীর জাফরকে ইংরেজরা অনেকগুলি উপটোকন দিয়া, অনেকগুলি টাকা দিয়ে, এবং কি যে তাকে দেশের শাসন ক্ষমতা দিয়ে প্লবন দিয়া তারা দালাল হিসাবে খরিদ করে নিয়ে মুসলমানদের ভিতরে ঢুকাইয়া দিল। 2 নম্বরে টিপু সুলতানের সেনাপতি মীর সাদেককে দালাল হিসেবে তারা খরিদ করে নিয়ে গেল। 1831 খ্রিস্টাব্দে বালাকোটে পাঞ্জাবের সেই যুদ্ধ বানচাল করার জন্য, ইসমাইল শহীদ বেরুনুর রহমতুল্লাহের বালাকোটের যুদ্ধকে বানচাল করার জন্য কাজী খান নামক একটা লোকের খরিদ করি তাদের ভিতরে ঢুকাইয়া দিল। এইভাবে বিভিন্ন দালালগুলি তারা তাদের ভিতরে ঢুকাইয়া দিল। অন্যদিকে ওহাবি ওহাবি নামে প্রচার করতে আরম্ভ করলো, যাতে করি ভারতবর্ষের সাধারণ মানুষ এদের পিছন থেকে দূরে সরে যায়। কিন্তু ইংরেজরা ওহাবি করি যতই জপে, সাধারণ মানুষ এদের পিছন থেকে দূরে সরে গিয়ে যায় না। তখন মুসলমানদের পক্ষ থেকে একটা লোকের খরিদ করে নিল এই মর্মে, তুমি আর কিছুই বলবা না, তুমি শুধু এই কথাই বলবা ইংরেজের বিরুদ্ধে যারা জেহাদ করে তারা ওহাবি। এই দালাল নাম ছিল আহমদ রেজা খাঁ বেরলভী। আহমদ রেজা খাঁ বেরলভী অনেক টাকা দিয়ে তারা খরিদ করে নিল। এরপরে তিনি ফতুয়া দিল যে যারা ইংরেজের বিরুদ্ধে জেহাদ করে তারা ওহাবি। আর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ ফতুয়া দিয়েছে, এই দেশের সরকার, ইংরেজ সরকার জালেম কাফের, তার বিরুদ্ধে জিহাদ করা ফরজ। আর আহমদ রেজা খাঁ বেরলভী ফতুয়া দিয়েছে ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা হারাম। ফতুয়া কি 1 হলো না 2 হলো? 2 হলো। আহমদ রেজা খাঁ দালাল হিসেবে খরিদ করে নিল ইংরেজ সরকার, কাজী খাঁকে দালাল হিসেবে খরিদ করে নিল ইংরেজ সরকার, মীর সাদেককে দালাল হিসেবে খরিদ করে নিল ইংরেজ সরকার, মীর জাফরকে দালাল হিসেবে খরিদ করে নিল ইংরেজ সরকার। আরেক দালাল খরিদ করে নিল যেই নবুয়ত দাবি করার জন্য গুরুদাসপুরে, নাম গিয়া মির্জা গোলাম আহমদ, কিছুক্ষণ আগে আলোচনা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কিতাব লিখছে গভর্নর মন কি তাওয়াজ্জুহ কি লায়েক। সে ফতোয়া দিছে ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা হারাম, ইংরেজের বিরুদ্ধে যারা জিহাদ করে তারা হলো হারামজাদা, নাউজুবিল্লাহ, তারা যারা সন্তান। গোলাম আহমদকে অনেক টাকা দিয়া গোলাম হিসেবে তারা দালাল হিসেবে খরিদ করে নিল, মীর সাদেককে দালাল হিসেবে খরিদ করে নিল, আহমদ রেজাকে দালাল হিসেবে খরিদ করে নিল। এইভাবে বিভিন্ন দালালের মাধ্যমে মুসলমানদের ঐক্যবদ্ধ আন্দোলনে ফাটল সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের অপকৌশল তারা ষড়যন্ত্র করতে আরম্ভ করল। এরপর ইংরেজ সরকার যখন দেখলেন কলিকাতা আলিয়া মাদ্রাসা ইংরেজ সরকার সরকারি ব্যবস্থাপনায় তারা মাদ্রাসা দিছে, তাদের মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারাও দেখা যায় ফতুয়ার কারণে ইংরেজের বিরুদ্ধে জেহাদে সামিল হয়ে যায়। তখন তারা বলে চিন্তা ভাবনা করলো, আমরা মাদ্রাসা দিলাম, আমরা অর্থ ব্যয় করতেছি, আমাদের মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা আমাদের বিরুদ্ধে জেহাদে অংশগ্রহণ করে, এদেরকে বেকার বাড়াইতে হবে, এদেরকে বোকা সাজাইতে হবে। তখন তারা একটা পলিসি অবলম্বন করলো, কলিকাতা আলিয়া মাদ্রাসা যারা আরবি ভাষায় লেখাপড়া করবে তাদেরকে ইংরেজ সরকার আলেম বলে স্বীকৃতি দিবে না। কলিকাতা মাদ্রাসা পার্সি ভাষায় যারা লেখাপড়া করবে তাদেরকে আলেম বলে ইংরেজ সরকার স্বীকৃতি দিবে না। কলিকাতা আলিয়া মাদ্রাসা যারা উর্দু ভাষায় লেখাপড়া করবে তাদেরকে আলেম বলে ইংরেজ সরকার স্বীকৃতি দিবে না। একমাত্র ইংরেজিকে মাধ্যম হিসাবে
ব্যবহার করে যারা লেখাপড়া করবে তাদেরকে ইংরেজ সরকার আলেম হিসেবে স্বীকৃতি দিবে। এই ফতুয়ার মাধ্যমে সবগুলি আলেমকে তারা বেকার বানাইয়া দিবে। তারা যখন দেখলো কলিকাতা আলিয়া মাদ্রাসার সবগুলি ছাত্র তাদের বিরুদ্ধে জিহাদের ময়দানে জাফাইয়া পড়ে, তখন তারা পলিসি করলো কলিকাতা আলিয়া মাদ্রাসার ভিতরে কোরআন শরীফ পড়ানো যাবে, কিন্তু কোরআনের ওই সমস্ত আয়াত, যে সমস্ত আয়াতের মধ্যে বেদিন কাফেরের বিরুদ্ধে জিহাদের কথা আছে, ওই সমস্ত আয়াত পড়ানো যাবে না। আমাদের কলিকাতা আলিয়া মাদ্রাসার ভিতরে তফসির পড়ানো যাবে, তফসিরের যে সমস্ত আয়াতের তফসিরে যে বেদিন কাফেরের বিরুদ্ধে জিহাদের কথা আছে, ওই সমস্ত তফসিরি কিতাব পড়ানো যাবে না। তারা পলিসি করলো রসুলের হাদিস পড়ানো যাবে, যে সমস্ত হাদিসে বেদিন কাফেরের বিরুদ্ধে জিহাদের কথা বলা হয়েছে, ওই সমস্ত হাদিস কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ানো যাবে না। ওই কলিকাতা আলিয়া মাদ্রাসার ভিতরে এমনি ফেকা পড়ানো যাবে, কিন্তু যে সমস্ত ফেকার কিতাবের মধ্যে বেদিন কাফেরের বিরুদ্ধে জিহাদ করার কথা আছে, ওই সমস্ত ফেকার মাসালা পড়ানো যাবে না। এইভাবে তারা ফতুয়া দিয়ে কলিকাতা আলিয়া মাদ্রাসারে বেকার করে দিল। আরেক দিক দিয়ে জিহাদি আন্দোলনকে পাটল সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের অপকৌশল অবলম্বন করলো। এরপর তারা 7 সমুদ্র 13 নদীর ওই পারে বসে পরামর্শ করতে লাগলো, মুসলমান এতভাবে মার খাচ্ছে, এতভাবে মুসলমানকে ধ্বংস করার জন্য কূটকৌশল আমরা অবলম্বন করেছি, এরপরেও মুসলমান জিহাদের ময়দান থেকে কেন পিছপা হয় না, আমাদের দুশ্মনী থেকে কেন পিছপা হয় না, তার পিছনে ক্রিয়াশীল কোন জিনিসটা, তার পিছনে আমাদেরকে দেখতে হবে। পরামর্শ করার পরে তারা বুঝতে পারল মুসলমান ইংরেজের বিরুদ্ধে জিহাদের ময়দানে টিকে থাকার সম্পদ একমাত্র হলো 2টা জিনিস। কয়টা জিনিস? 2টা জিনিস। যে মুসলমান এত মার খাওয়ার পরেও জিহাদের ময়দানে টিকে রয়েছে কয় জিনিসের কারণে? 2 জিনিসের কারণে। 1 নম্বর, মুসলমানের মধ্যে আইজো প্রাইভেটভাবে হইলেও কোরআনী শিক্ষা চালু আছে। কি শিক্ষা চালু আছে? কোরআনী শিক্ষা। মুসলমানের ভিতরে সবগুলি মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পরেও দেখা গেছে প্রাইভেটভাবে হইলেও কোরআনী শিক্ষা চালু আছে। 2 নম্বর হলো যে মুসলমানের কোরআনী শিক্ষায় যারা আলেম, কোরআনী শিক্ষায় যারা মুহাদ্দিস, কোরআনী শিক্ষায় যারা মুফাসসির, কোরআনী জ্ঞানে যারা জ্ঞানী, ওই সমস্ত আলেম সাধারণ পাবলিককে ইংরেজের বিরুদ্ধে জিহাদ করার জন্য প্ররোচনা দেয়, উৎসাহিত করে। কাজেই যতক্ষণ পর্যন্ত মুসলমানদের হাতে যে কোরআন বিদ্যমান আছে, এই কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া না হবে, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো না হবে, ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষের বিদ্রোহের আগুন নিভানো কারো পক্ষে সম্ভব হবে না। এই পরামর্শ করে 1863 খ্রিস্টাব্দ থেকে আরম্ভ করি 1866 খ্রিস্টাব্দ পর্যন্ত 3 বৎসরের মাধ্যমে সারা ভারতবর্ষের যতগুলি কোরআনের কপি ছিল, যতগুলি কোরআনের ভলিউম ছিল, সবগুলি কোরআনের কপিকে একত্রিত করে পাহাড়ে নিয়ে তারা জ্বালিয়ে সাঁই সাঁই করে দিল। 14,000 ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। দিল্লির চাঁদনের চক থেকে নিয়ে আরম্ভ করি খাইবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে এই গাছের সাথে 2-4 জন আলেমের গর্দান ঝুলাই নাই। 14,000 ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, 12,000 ওলামায়ে কেরামকে দ্বীপান্তরিত করেছে, 3 লক্ষেরও বেশি মুজাহিদিনে কেরামকে হত্যা করেছে। তখন আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি শামলি যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন। তিনি তখন যুদ্ধের মূলটা ভিন্নভাবে ফিরে দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন। যেখানে 14,000 ওলামায়ে কেরামকে শহীদ করে দেওয়া হয়েছে, সেইখানে যদি আরও যুদ্ধ আমরা চালাই যাই, বিকল্প কোনো পথ অবলম্বন না করি, তাহলে ভবিষ্যতে এই দেশে কোরআন পড়াবার মতো কোনো লোক বাকি থাকবে না। ভবিষ্যৎ প্রজন্ম যারা এই দেশে জন্মগ্রহণ করবে, তারা ধর্ম শিকার মতো কোনো সুযোগ পাবে না। কাজেই এই দেশে ইসলামকে পুনরুজ্জীবন দান করতে হলে তাহলে নতুন ধরনের সরকারের ব্যবস্থাপনা ছাড়া কাউমের সহযোগিতা এমন একটা প্রতিষ্ঠান দেশে আমরা প্রতিষ্ঠা করতে হবে, যেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলে সেই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার ওলামায়ে কেরাম বাহির হবে, হাজার হাজার মুফতিয়ান আজম বাহির হবে, হাজার হাজার মুহাদ্দিসিনে কেরাম বাহির হবে, হাজার হাজার মুফাসসিরিনে কেরাম বাহির হবে, হাজার হাজার আলেম বাহির হবে, যাদের দ্বারা এই দেশের মুসলমানরা আবার নতুন করে দিন পাবে। সরকারের ব্যবস্থাপনা ছাড়া সরকারের কাছে কোনো রকমের সাহায্য চাওয়া হবে না, সরকার থেকে কোনো রকমের ঋণ নেওয়া হবে না। সরকারের ঋণ ছাড়া, সরকারের সাহায্য ছাড়া এমন এক ধরনের প্রতিষ্ঠান এই দেশে প্রতিষ্ঠা করতে হবে, একমাত্র জনগণের সাহায্যে, পাবলিকের সাহায্যে
সেই দেশ সেই মাদ্রাসাগুলি চলবে। এই জন্য এই মাদ্রাসার এক নাম রাখা হয়েছে কাওমি মাদ্রাসা। কার সাহায্যে চলবে? পাবলিকের সাহায্যে। সরকারের ব্যবস্থাপনা দিয়ে খারেজ হিসাবে খারেজি মাদ্রাসা বলা হয়, এবং পাবলিকের সহযোগিতায় চলবে। কারণ সরকার থেকে যদি টাকা নেওয়া হয়, তা কলিকাতা আলিম মাদ্রাসা যেমন আইন জারি করছে, আমাদের এখানে কোনো রকমের জেহাদের আয়াতগুলি পড়ানো যাবে না, জেহাদের হাদিস পড়ানো যাবে না। এই জন্য সরকার থেকে কোনো রকমের টাকা না নিয়া, অর্থ না নিয়া আমরা বেসরকারিভাবে একটা প্রতিষ্ঠা করব, যেই প্রতিষ্ঠান সরকার থেকে কোনো রকমের সাহায্য নেবে না, সরকার থেকে কোনো রকমের টাকা নেবে না, যার কারণে আমাদের এই প্রতিষ্ঠানে জেহাদের আয়াত পড়ানো যাবে না এমন আইন জারি করার সুযোগ সরকার থাকবে না। আমাদের এখানে জেহাদের হাদিস পড়ানো যাবে না এমন আইন জারি করার সুযোগ সরকার থাকবে না। আমাদের এখানে জেহাদের ইলমে ফিকহ মাসালা পড়া যাবে না এমন কোনো আইন জারি করার সুযোগ থাকবে না। সুতরাং সরকারি ব্যবস্থাপনা থেকে খারেজ হিসাবে এই মাদ্রাসায় খারেজি বলা হয়, আর জনগণের পাবলিকের সহযোগিতায় চলবে। এই জন্য এই মাদ্রাসার নাম রাখা হয়েছে কাওমি মাদ্রাসা। বুঝা আছে? কাওমি মাদ্রাসা সামনে আমার আলোচনা আরও আছে। তাহলে আমরা কয় প্রকারের প্রতিষ্ঠানের নাম পাইলাম? 3 প্রকার। ইংরেজরা এই দেশে আসার আগে এই দেশে 12 লক্ষ মাদ্রাসা ছিল, সবগুলি মাদ্রাসা স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা। তখন সরকারি মাদ্রাসা বলতে কোনো মাদ্রাসা ছিল না, আলিয়া বলতে কোনো মাদ্রাসা ছিল না, কাওমি বলতে কোনো মাদ্রাসা ছিল না। তখন শুধুমাত্র ছিল এই দেশে মাদ্রাসাগুলি স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা। সরকারের কাছে হাত পাতে বের করার দরকার ছিল না, পাবলিকের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। সরকারি মাদ্রাসার অপবিত্র সম্পদ দিয়া তারা মাদ্রাসাগুলি পরিচালনা করত। সবগুলি মাদ্রাসা ছিল স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা। ইংরেজ সরকার এই দেশে ক্ষমতা যাওয়ার পরে স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা আছে না চলে গেছে? কথাটা বুঝে আসছে? এরপর সরকারি ব্যবস্থাপনা যে প্রতিষ্ঠান করছে সেই প্রতিষ্ঠানের নাম হইল কলিকাতা আলিয়া মাদ্রাসা। কলিকাতা আলিয়া। কিন্তু সরকার দেওয়ার কারণে সরকার এই মাদ্রাসাকে বেকার করে দিল। কেন? যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনের জিহাদের আয়াত পড়ানো যাবে না, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে রসুলের হাদিস জিহাদের হাদিস পড়ানো যাবে না। এই যখন বেকার করে দিল, তখন আল্লামা কাসিম নানভী রহমতুল্লাহ তখন চিন্তা করলেন যে সরকারি ব্যবস্থাপনাকে বাদ দিয়া আমরা নিজস্ব গতিতে এদেশে একটা কাওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করব, যে প্রতিষ্ঠান নেগরানি করবে, যে প্রতিষ্ঠান পরিচালনা করবে কাওমি জনগণে পরিচালনা করবে। এই জন্য তাকে বলা হয় কাওমি মাদ্রাসা। যেহেতু এখানে সরকারে জেহাদের আয়াত পড়ানো যাবে না এমন আইন জারি করার সুযোগ সরকার থাকবে না, জেহাদের হাদিস পড়ানো যাবে না এমন সুযোগ সরকার থাকবে না। এই চিন্তা ভাবনা করে আল্লামা কাসিম নানভী রহমতুল্লাহ আলাইহি তার কয়েকজন অনুষঙ্গীকে নিয়ে চিন্তা ফিকির করে দেওবন্দ এলাকায় একটা এরিয়া খরিদ করে নিলেন। কোন এলাকায়? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।